আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মেপল লিফ এডুকেয়ারের ইংলিশ লেকচারটিতে। আজ আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রাইটিং। তাহলে চলুন দেখে নেই রাইটিংটা আসলে কি, এটা কত টাইপের হতে পারে এবং এটার স্কিলস কিভাবে ডেভেলপ করা যায় সেটা নিয়ে কিছু টিপস দেখা হবে এখানে। ওকে, রাইটিং। এখানে বলা হয়েছে যে রাইটিং শুড বি অ্যাজ ক্লিয়ার অ্যাজ দ্য আইডিয়াস ইন ইউর মাইন্ড। রাইটিং মূলত হচ্ছে কোনো একটা লেখা, সেটা লেখা হতে পারে বিভিন্ন ধরনের, প্যারাগ্রাফ হতে পারে, এসে হতে পারে, লজিক্যাল রাইটিং হতে পারে, আর্গুমেন্টেটিভ রাইটিং হতে পারে। ওকে, সো শুরুতেই যেটা বলছিলাম যে রাইটিং শুড বি অ্যাজ ক্লিয়ার অ্যাজ দ্য আইডিয়াস ইন ইউর মাইন্ড, মানে যখন কোনো কিছু নিয়ে লিখতে বলা হয়, সে ফর এক্সাম্পল আমাদেরকে প্যারাগ্রাফ বা এসে লিখতে বলা হলো, তো সেটা একটা টপিক দিয়ে দেওয়া হয় যে কোনো একটা পার্টিকুলার টপিকের উপর সে রাইটিংটা ডেভেলপ করতে হবে। তো যখন সেই রাইটিংটা আমি শুরুতে দেখি, সেটা দেখলে কিন্তু এলোমেলো অনেকগুলো চিন্তা আমার মাথার মধ্যে চলতে পারে, এবং সেই যে ওই টপিকটা নিয়ে বিভিন্ন এলোমেলো আইডিয়া বা চিন্তা আমার মাথায় ঘুরছে, সেটাকে কতটা গুছিয়ে আমি সুন্দর করে উপস্থাপন করতে পারছি, তার মধ্যে কিন্তু আমার একটা সাকসেসফুল রাইটিং এর বহিঃপ্রকাশ ঘটবে। এখানে দেখে নিই বিভিন্ন ধরনের রাইটিং রয়েছে। শুরুতে বলা হয়েছে প্যারাগ্রাফ সম্পর্কে। প্যারাগ্রাফটা হচ্ছে খুবই সংক্ষিপ্ত একটা পিস অফ রাইটিং, যেখানে একটি প্যারায় যে কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে কিছু ইনফরমেশন দেয়া থাকবে। তারপরে দেখি এসে। এসে হচ্ছে একটু এলাবোরেটেড ফর্মে হবে, একটু ডেসক্রিপশন থাকবে, বেশ বড়ই হবে, এবং সেখানে একটা প্যারা না, বেশ কিছু প্যারা থাকবে। নাম্বার 3-তে বলা হয়েছে লজিক্যাল রাইটিং। লজিক্যাল রাইটিং মূলত এমন কিছু পিস অফ রাইটিং যেখানে লজিক থাকবে অনেক বেশি। সেখানে কোনো একটা টপিক দেয়া হবে, যে টপিক নিয়ে বলা হবে যে নিজের লজিকটা উপস্থাপন করতে হবে, এবং যে টপিকটা দিয়ে দিবে সেটা আসলে লজিক্যালি কতটা ঠিক কতটা ভুল সেই জিনিসটা এক্সপ্রেস করা হবে। নাম্বার 4 হচ্ছে আর্গুমেন্টেটিভ রাইটিং। এখানে কি আর্গুমেন্ট থাকবে, মানে তুমি আসলে অ্যাগ্রি করছো কি করছো না, বা তোমার এটা ঠিক বলে মনে হচ্ছে কি হচ্ছে না, একটা আর্গুমেন্টেশন কাজ করবে। অর্থাৎ এমন একটা টপিক দিয়ে দিবে, সাপোজ বিউটি লাইস ইন দ্য আই অফ দ্য বিহোল্ডার। এই যে এই সেন্টেন্সটা দিয়ে দিল, দিয়ে বলা হলো যে এই স্টেটমেন্টটাকে তুমি আদৌ সাপোর্ট করো কি করো না। এখন তোমাকে একটা আর্গুমেন্ট উপস্থাপন করতে হবে যে তুমি যদি এটা সাপোর্ট করে থাকো এই স্টেটমেন্টটা, তাহলে তুমি সেটার ফরে কথা বলবে, মানে সেটার হয়ে তুমি ইনফরমেশন দিবে, এটা আর্গিউ করবে যে হ্যাঁ তুমি যে এই স্টেটমেন্টটাকে স্ট্রংলি সাপোর্ট করছো বা এটাকে অ্যাগ্রি করছো, এটার ব্যাপারে ইনফরমেশন দিবে বা বলবে যে কেন অ্যাগ্রি করছো। আর যদি না করে থাকো তাহলেও তুমি তোমার নিজের লজিকটা এখানে এক্সপ্রেস করবে যে কেন তুমি এটা সাপোর্ট করছো না। তবে হ্যাঁ, এটাকে লজিকের সাথে মেলানো যাবে না, লজিক টোটালি ডিফারেন্ট। আর আর্গুমেন্ট হচ্ছে অনেকটা ডিবেটের মতো, যে তুমি এটাতে অ্যাগ্রি করতেও পারো নাও করতে পারো, এখানে কমপ্লিটলি তোমার ফ্রিডমটা রয়েছে। আর্গুমেন্টে আর্গুমেন্টেটিভ যে রাইটিংটা, এখানে তোমার ফ্রিডম থাকে, তোমার কথা বলার ফ্রিডম থাকে। তুমি কোনো একটা স্টেটমেন্ট বা কোনো একটা টপিক দিলে এটাতে আইদার অ্যাগ্রি করতেও পারো নাও করতে পারো, কিন্তু হ্যাঁ অ্যাগ্রি করছো কি করছো না সেটার ব্যাপারে তোমাকে যথাযথ রিজনিং দিতে হবে যে অ্যাগ্রি করলে কেন করছো, অ্যাগ্রি না করলে কেন করছো না। আর লজিক্যাল রাইটিং এ যেটা, সেটা হচ্ছে যে কোনো একটা টপিক দিলে লজিক্যালি সেটা ঠিক কিনা, এখানে তোমার আসলে আর্গিউ করার কোনো জায়গাটা নেই। এটা আসলে লজিক্যালি যেটা ঠিক, ঠিকটাই তোমাকে এক্সপ্রেস করতে হবে, কিন্তু তোমার নিজের যে চিন্তা ভাবনা, নিজস্বতা, নিজের চিন্তা ভাবনার বহিঃপ্রকাশটা তুমি লজিক্যাল রাইটিং এ এক্সপ্রেস করতে পারবেন। এটাই হচ্ছে মূলত ডিফারেন্স। তাহলে আমরা চলে যাই নেক্সট স্লাইডে। দেখে নেই প্যারাগ্রাফ রাইটিং, যে কোনো পিস অফ রাইটিং সেটা লেখার জন্য স্টেপস গুলো কি কি। ফার্স্টে আসি স্টেপ 1-এ বলা হয়েছে স্টাডি দ্য টপিক অ্যান্ড ইন্ট্রোডিউস ইট। অর্থাৎ যে টপিকটি দেয়া হবে সেই টপিকটি স্টাডি করতে হবে এবং একটা সেন্টেন্স লিখে
সেটার মাধ্যমে যে টপিকটা দেয়া হয়েছে সেটাকে ইন্ট্রোডিউস করতে হবে, পরিচয় করিয়ে দিতে হবে যে হ্যাঁ এটাই টপিক। সাপোজ কোন একটা প্যারাগ্রাফ লিখতে বলা হলো ওয়াটার পলিউশন নিয়ে, সেই ক্ষেত্রে আমরা কি বললাম, ওয়াটার পলিউশন ইজ আ ওয়াইড স্প্রেড প্রবলেম অল ওভার দ্য ওয়ার্ল্ড। মানে প্যারাগ্রাফের ফার্স্ট লাইন যদি এটা দেই তাহলে কি হলো, ওয়াটার পলিউশন নিয়ে যে টপিকটা নিয়ে লিখতে বলা হয়েছে এই টপিকটাকে ইন্ট্রোডিউস করিয়ে দিলাম। কি করে ইন্ট্রোডিউস করলাম, এই যে ওয়াটার পলিউশন এই কথাটা মেনশন করে একটা ইন্ট্রোডাক্টরি লাইন লিখলাম। এটাকে আবার টপিক সেন্টেন্সও বলা হয়। টপিক সেন্টেন্স কেন, কারণ এই যে ওয়াটার পলিউশন টপিকটি দেয়া হয়েছে, এই টপিকটাকে ইন্ট্রোডিউস করে টপিকটা মেনশন করে যে একটা কথা বলা হলো শুরুতে অ্যাটেনশন গ্র্যাব করার জন্য, বা এটাকে অ্যাটেনশন গ্র্যাবারও বলা হয়। স্পেসিফিক্যালি এই লাইনটাকে বলা হয় টপিক সেন্টেন্স। ওকে, দেন চলে যাচ্ছি স্টেপ 2। হ্যাঁ, স্টেপ 2 শুরু করার আগে আরেকটা কথা বলে নিই। এই যে আমি কথাটা বললাম অ্যাটেনশন গ্র্যাবার, এই জিনিসটা কি? মানে অ্যাটেনশন যেটা গ্র্যাব করে। কোনো একটা রাইটিং পড়তে গেলে আমরা কখন বুঝি যে এই পিস অফ রাইটিংটা ভালো কি ভালো না? কোনো একটা গল্প বা উপন্যাস যখন আমরা শুরু করি, আমরা কি করি? শুরুতেই 1-2 পেজ পড়ি, পড়ার পরে দেখি যে এটা আসলে আমার অ্যাটেনশনটা গ্র্যাব করলো কিনা, আমার মনোযোগটা আকর্ষণ করতে পারলো কি পারলো না। যদি পারে তাহলে কি আমি একটা ইচ্ছে অনুভব করি যে আমি বাকি উপন্যাসটা বা গল্পটা আমি পড়ে শেষ করব, পুরো বইটা পড়ার একটা আগ্রহ জন্মায়। কারণ যদি আগ্রহটা শুরুতেই না জন্মায় আমি তো পড়বো না, শেষ পাতা পর্যন্ত যাবই না। তাহলে অ্যাটেনশন গ্র্যাব করাটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা রাইটিং ডেভেলপ করার জন্য। এটা রাইটিং স্কিলের অনেক বড় এবং ইম্পর্টেন্ট একটা পার্ট। তাই এটাই হচ্ছে অ্যাটেনশন গ্র্যাবার, যেটার মাধ্যমে আমি দর্শকের আকর্ষণ গ্র্যাব করতে পারবো। যারা পাঠক, যারা আমার রাইটিংটা পড়বে তাদের আকর্ষণটা ধরতে হবে, ধরে রাখতে হবে, তাদের মনোযোগটা অনেকক্ষণ ধরে ধরে রাখতে হবে, যাতে তারা আমার রাইটিংটা ছেড়ে শেষ না করে উঠতে না পারে। ওকে, দেন স্টেপ 2, narrow the general topic down. Try to concentrate into a specific region or area rather than having a generalized subject. মানে হচ্ছে এই যে শুরুতে ইন্ট্রোডিউস করিয়ে দিলাম টপিকটা, এরপরে কি করব? জেনারেল যে টপিকটা দেওয়া হয়েছে, সে ফর এক্সাম্পল ওয়াটার পলিউশন, এটাকে ন্যারো ডাউন করতে হবে। মানে শুরুতে বলা হলো যে ওয়াটার পলিউশন ইজ এ ওয়াইড স্প্রেড প্রবলেম অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে সারা বিশ্বের একটা অনেক বড় একটা প্রবলেমের জায়গা হচ্ছে এই ওয়াটার পলিউশন। এখন সেটা কি, এটা তো অনেক বড় একটা প্রবলেম, এটাকে আরো শর্টে নিয়ে আসবো, ন্যারো ডাউন করব, মানে একটা স্পেসিফিক জায়গায় কনসেন্ট্রেট করব, মানে স্পেসিফিক একটা এরিয়াতে গিয়ে আমি মনোযোগটা বা দৃষ্টি আকর্ষণ করতে যাব। কিভাবে? এই যে লাইনটা দেখতে পাচ্ছি, ইট হ্যাজ বিকাম আ সিভিয়ার থ্রেট টুয়ার্ডস দ্য এনভায়রনমেন্ট। মানে শুরুতে বললাম এটা ওয়াইড স্প্রেড প্রবলেম অল ওভার দ্য ওয়ার্ল্ড, এরপরে বললাম এটা এনভায়রনমেন্টের জন্য একটা থ্রেট। তাহলে কি করলাম, স্পেসিফিক একটা রিজন, স্পেসিফিক একটা এরিয়া ধরলাম এনভায়রনমেন্ট, ওই এনভায়রনমেন্টে কনসেন্ট্রেট করলাম, ওই একটা জায়গায় নিয়ে আসলাম, ওয়াইড স্প্রেড প্রবলেমটাকে একটা জায়গায় নিয়ে আসলাম এবং সেটাকে টার্গেট করে আমি নেক্সট লেখাগুলো ডেভেলপ করছি, নেক্সট লাইনে যাচ্ছি। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। প্রথমে টপিকটাকে স্টাডি করে ইন্ট্রোডিউস করিয়ে দিলাম, টপিক সেন্টেন্স লিখে এটার মাধ্যমে অ্যাটেনশন গ্র্যাব করার চেষ্টা করলাম। তারপর কি করলাম, জেনারেল টপিকটাকে ন্যারো ডাউন করে একটা স্পেসিফিক এরিয়াতে নিয়ে আসলাম, যাতে কনসেন্ট্রেশন যে কোনো একটা জায়গায় ফোকাস করা হয়। এবার নেক্সট স্টেপে চলে যাই, নেক্সট স্লাইডে। এখন স্টেপ 3 তে বলা হয়েছে যে কোয়েশ্চেন ইয়োরসেলফ এন্ড কনস্ট্রাক্ট পার্সপেক্টিভস। মানে নিজেকে কোয়েশ্চেন করতে হবে এবং সেই অনুযায়ী পার্সপেক্টিভ কনস্ট্রাক্ট করতে হবে। অর্থাৎ পার্সপেক্টিভ হলো দৃষ্টিকোণ, নিজের দৃষ্টিভঙ্গি, সেটাকে কনস্ট্রাক্ট করতে হবে, মানে গঠন করতে হবে। নিজেকে যে টপিকটা দেয়া হয়েছে সেটা দিয়ে নিজেকে কোয়েশ্চেন করতে হবে এবং সেই অনুযায়ী নিজের দৃষ্টিভঙ্গি গঠন করতে হবে। তারপর নিজের ওই দৃষ্টিকোণ থেকে কি আনসার পাচ্ছি সেই অনুযায়ী রাইটিংটা ডেভেলপ করতে হবে গুছিয়ে। বলা হয়েছে যে থিঙ্ক ওভার হোয়াট কুড বি দ্য অ্যাঙ্গেলস ফ্রম হুইচ ইউ ক্যান ডিসকাস দ্য টপিক। মানে ওই টপিকটাকে ডিফারেন্ট অ্যাঙ্গেল দিয়ে কি করে চিন্তা করা যায় এবং সেই অনুযায়ী নিজেকে কোয়েশ্চেন করতে হবে এবং তার প্রেক্ষিতে দৃষ্টিকোণ ডেভেলপ করতে হবে। যেমন ওয়াটার পলিউশনে যে কথা বলা হলো, যে ওয়াটার পলিউশন টপিক দেওয়া হয়েছিল, সেটাকে এখন কি করব,
বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি কোয়েশ্চেন করতে থাকবো নিজেকে, যেমন এই যে বলা হয়েছে হোয়াট ইজ ওয়াটার পলিউশন, হোয়াট আর দ্য কজেস অফ ওয়াটার পলিউশন। তারপর আরো কোয়েশ্চেন হতে পারে যে হোয়াট ক্যান বি দ্য প্রিভেনশনস ইন দিস কেস, যে ওয়াটার পলিউশনের প্রিভেন্টিভ মেজার গুলো কি হতে পারে, কিভাবে আমরা ওয়াটার পলিউশন স্টপ করতে পারবো। তারপর ওয়াটার পলিউশনের জন্য কি কি ডিজিজ ডেভেলপ হতে পারে, সেগুলোকে কিভাবে রোধ করা যায়, কি কি স্টেপ গভর্নমেন্ট নিতে পারে। এই ধরনের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমি কোয়েশ্চেন করতে থাকবো একটা টপিক নিয়ে। তারপর এই কোয়েশ্চেন করার পরে যে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে এইগুলোর আনসারও নিজে নিজে ডেভেলপ করে গুছিয়ে দিতে হবে। কিভাবে, সেটা নেক্সট স্টেপে দেখতে পাচ্ছি। স্টেপ 4, রাইট ডাউন দ্য কোয়েশ্চেন্স ডেভেলপড অলরেডি। মানে এই যে কোয়েশ্চেন গুলো করলাম সেটা কিন্তু লিস্ট ডাউন করতে হবে, লিখতে হবে। কোথায় লিখবো? নিশ্চয়ই খাতায় লিখবো না, মনে মনে লিখে ফেলবো। মনে মনে লিখবো মানে মনে রাখতে হবে যে কোনটার পর কোনটা আমি লিখবো, সাজিয়ে ফেলতে হবে। অথবা কারো যদি এটা খুব প্রবলেম হয় তাহলে যেটা হবে যে পরীক্ষার সময় যে কোয়েশ্চেন পেপারটা পাওয়া যায় সেখানে জাস্ট বুলেট পয়েন্টস দিয়ে ওই পয়েন্টগুলো, যে কোয়েশ্চেন গুলো আমার মনের মধ্যে ডেভেলপ হচ্ছে সেটা শর্টকাটে লিখবো পেন্সিল দিয়ে। তাহলে কিন্তু গুছিয়ে আনসার লেখাটা আমার জন্য খুব ইজি হয়ে যায়। এরপরে কি করব, রাইট ডাউন দ্য কোয়েশ্চেন্স ইটসেলফ ইন স্টেটমেন্ট ফর্ম। এরপরে ওই যে কোয়েশ্চেন গুলো ডেভেলপ হলো আমার মনে, সেই কোয়েশ্চেন গুলোকে স্টেটমেন্ট ফরম্যাটে গুছিয়ে লিখবো। সেটা কি করে, সেটাও কিন্তু আমরা পরবর্তীতে গিয়ে একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব। চলো তাহলে দেখে আসি নেক্সট স্লাইডে। এই যে এখানে একটা স্যাম্পল দেয়া হয়েছে। এতক্ষণ যে স্টেপগুলো, রাইটিং এর স্টেপগুলো নিয়ে কথা বললাম, সেটা একটা স্যাম্পলের মাধ্যমে বলা হয়েছে যে কি করে লেখা যায়। শুরুতেই টপিকটা হচ্ছে ভায়োলেন্স। ভায়োলেন্স বলতে কি, সহিংসতা বোঝাচ্ছে। জেনারেল টপিক, শুরুতেই বলা হয়েছিল এই টপিকটা কি করব, টপিকটা স্টাডি করে একটা সেন্টেন্স ডেভেলপ করে টপিকটাকে ইন্ট্রোডিউস করে দিতে হবে। তাহলে ইন্ট্রোডিউস করব কিভাবে ভায়োলেন্সকে? এই যে ভায়োলেন্স ইজ আ বিহেভিয়ারাল প্রবলেম দ্যাট ইনক্লুডস অ্যাগ্রেশন, হোস্টাইলিটি অর ফাইটিং। তাহলে এটার মাধ্যমে কি হলো, এটা একটা টপিক সেন্টেন্স, মানে টপিক দেওয়া হয়েছিল ভায়োলেন্স, এই সেন্টেন্সটার মাধ্যমে কি টপিকটাকে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হয়েছে, অ্যাটেনশনও গ্র্যাব করে ফেললো, এবং শুরুতে এটা একটা ডেফিনেশনও দিয়ে দেওয়া হয়েছে যে ভায়োলেন্স জিনিসটা কি। এটা একটা বিহেভিয়ারাল প্রবলেম, মানে মানুষের স্বভাবগত একটা প্রবলেম, যেটাতে কি আছে হোস্টাইলিটি, ফাইটিং, যুদ্ধ, এই বিদ্রোহ, শত্রুতা, এই জিনিসগুলো ইনক্লুডেড, এটা বুঝিয়ে দেওয়া হয়েছে। এরপর ন্যারো ডাউন করা হয়েছে। কিভাবে ন্যারো ডাউন করা হলো, violence is one of the terrible things we have to experience in our everyday life। মানে এটা যে একটা খারাপ দিক, এটা যে একটা নেগেটিভ সাইড আমাদের বিহেভিয়ারের, সেই জায়গাটাতে ফোকাস করলো, ন্যারো ডাউন করলো। মানে একটা পার্টিকুলার জায়গায়, একটা স্পেসিফিক জায়গায় গিয়ে কনসেন্ট্রেট করলো। কি সেটা? টেরিবল থিংস, একটা সাংঘাতিক জিনিস, একটা নেগেটিভ জিনিস সম্পর্কে আইডিয়া দিল। এবার কি হলো, কোয়েশ্চেনস ইন স্টেটমেন্ট ফর্ম, মানে নিজেকে কোয়েশ্চেন করতে হবে বলেছিলাম। এই কোয়েশ্চেন গুলোকে স্টেটমেন্ট ফর্মে গুছিয়ে লিখতে হবে। কিভাবে? এই যে এভরিডে উই ফেস ডিফারেন্ট টাইপস অফ ভায়োলেন্স, আমরা এটা থেকে কি কোয়েশ্চেনটা আমার মনে ডেভেলপ হতে পারে, যে আমরা প্রতিনিয়ত ভায়োলেন্স কি এক্সপিরিয়েন্স করি, তাহলে সেটার একটা আনসার দিয়ে দেওয়া হয়েছে এখানে। তারপর উই সাফার ফ্রম ভায়োলেন্স এট এভরি স্ফিয়ার অফ লাইফ, এটা থেকে একটা কোয়েশ্চেন আমার মনে ডেভেলপ হতে পারতো যে আমরা কোথায় কোথায় ভায়োলেন্স দেখতে পাই, সেটা থেকে একটা আনসার গুছিয়ে লিখেছি যে উই সাফার ফ্রম ভায়োলেন্স এট এভরি স্ফিয়ার অফ লাইফ, যেখানে বিজনেস, অফিস, হাইওয়েজ, এডুকেশনাল ইনস্টিটিউশন সর্বত্র রয়েছে। তারপরে দিস টেরিবল সিচুয়েশন ইজ দ্য রেজাল্ট অফ ভ্যারিয়াস সোশ্যাল, ইকোনমিক এন্ড আদার ফ্যাক্টরস। এটা থেকে একটা কোয়েশ্চেন ডেভেলপ হয়েছিল যে এই যে টেরিবল সিচুয়েশন, এই যে ভায়োলেন্স, এটা কিসের রেজাল্ট। এই যে কোয়েশ্চেন গুলো আমার মনে ডেভেলপ হয়েছিল, সেটা একটা স্টেটমেন্ট ফরম্যাটে আমি লিখলাম আনসার হিসেবে। তারপর লাস্ট পয়েন্টে, ইন স্পাইট অফ দি সিভিয়ার নেচার অফ দ্য প্রবলেম দেয়ার মাস্ট বি আ ওয়ে আউট অফ দিস ফিলদি সিচুয়েশন। ফিলদি বলতে এখানে বাজে একটা সিচুয়েশনের কথা বলা হয়েছে। তাহলে এই যে এই লাস্ট লাইনটা দিয়ে কি বোঝানো হচ্ছে, যে এই যে কোয়েশ্চেন গুলো করা হলো, এই কোয়েশ্চেন গুলো হচ্ছে সব সহিংসতা, সব নেগেটিভিটি নিয়ে বলা হয়েছে। তাহলে এটা থেকে পরিত্রাণ পাওয়ার উপায়টা কি, এটা থেকে বের হয়ে আসা পরিত্রাণ পাওয়ার উপায়গুলো হচ্ছে এই লাস্ট পয়েন্টটাতে লিখতে হবে, এটাই এখানে বলা হয়েছে।
সো আই গেস এই স্যাম্পলটা দিয়ে সবার কাছে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। দেন আমরা দেখে আসি পরের স্যাম্পল। এখানে সাপোজ একটা প্যারাগ্রাফ স্যাম্পল দেওয়া হয়েছে যার টপিক হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র, যেখানে হচ্ছে মেজরিটি কি বলতে চাচ্ছে সেটাকে প্রাধান্য দেওয়া হয়। তাহলে স্টেপস ইন রাইটিং বডি প্যারাগ্রাফস, এই যে ডেমোক্রেসির জন্য আমরা কিভাবে ডেভেলপ করব, এটার স্টেপস গুলো কি হবে? এটাতে কিন্তু আমরা আগের বার যেরকম ভায়োলেন্স দিয়ে কিভাবে লাইনগুলো লিখতে হতে পারে ভিতরে সেটা বলা হয়েছিল, কিন্তু এখানে কিন্তু আমরা তা করছি না। এখানে জাস্ট আমরা বলছি যে এই ডেমোক্রেসি নিয়ে যে এই রাইটিংটা ডেভেলপ করব এটার স্টেপগুলো কেমন হতে পারে সেটা নিয়ে আইডিয়া দেওয়া হয়েছে। এখানে কোনো লাইন লিখে দেওয়া হয়নি যে এভাবে ভাবে লিখতে পারি। এখানে জাস্ট বলা হয়েছে যে ইউ হ্যাভ ডেভেলপড সাম কোয়েশ্চেন্স অ্যাবাউট ইউর টপিক। এই যে টপিকটা দেওয়া হয়েছে ডেমোক্রেসি, এটা নিয়ে কিছু কোয়েশ্চেন আমার মধ্যে ডেভেলপ হয়েছে এবং এগুলো যে কোয়েশ্চেনগুলো ডেভেলপ হয়েছে সেগুলো এক একটা ইন্ডিভিজুয়াল আইডিয়া, এবং যে আইডিয়াগুলো এক একটা প্যারাগ্রাফ কনস্টিটিউট করবে, মানে এক একটা প্যারাগ্রাফ বানাবে। এভরি প্যারাগ্রাফ উইল স্টার্ট উইথ আ টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স কি সেটা আমি শুরুতেই বলেছি। যে টপিকটা নিয়ে কথা বলা হবে, যে টপিকটা দিয়ে দেওয়া হয়েছে সেটা দিয়েই যে আমি ফার্স্ট ডেফিনিশন দিয়ে লাইনটা শুরু করছি, অ্যাটেনশন গ্র্যাব করার চেষ্টা করছি, সেটাই আমার টপিক সেন্টেন্স। তারপর এনিথিং বিয়ন্ড দ্য স্কোপ অফ দ্য আইডিয়া মাস্ট নট বি included. Having written the topic sentence, you have to add information. মানে এমন কোনো আইডিয়া দেয়া ঠিক না যেটা স্কোপের বাইরে, এরকম কোনো কিছু ইনক্লুড করা যাবে না। মানে সাপোজ আমি ডেমোক্রেসি দিয়ে এমন কোনো একটা আইডিয়া দিলাম যেটা আদৌ সত্যি না বা যেটা করা কখনো পসিবলই না, এরকম কোনো ইনফরমেশন আমি ইনক্লুড করব না। আর টপিক সেন্টেন্সটা লেখার পরে আমাকে কি করতে হবে? কনসেন্ট্রেট করতে হবে কোনো একটা পার্টিকুলার এরিয়ার উপর, তারপরে হচ্ছে সেটার ব্যাপারে আরো অ্যাডিশনাল ইনফরমেশন দিতে হবে, এটাই বলা হয়েছে সেখানে। তারপর অ্যাড আ লাস্ট সেন্টেন্স টু সাম অফ দ্য প্যারাগ্রাফ। হ্যাঁ, লাস্ট সেন্টেন্স তো লিখবো, তার আগে আমার আরো একটি কাজ আছে। এই যে কোয়েশ্চেন গুলো নিজের মনের মধ্যে ডেভেলপ করবো, সেই কোয়েশ্চেন গুলো একটা স্টেটমেন্ট ফর্মে লিখে সেই অনুযায়ী সেটার আনসার দেওয়ার চেষ্টা করবো গুছিয়ে, এবং তারপরে লাস্ট সেন্টেন্সে আমি কি করব, একটা ভালো কিছু লিখে পুরো প্যারাগ্রাফটাকে সাম আপ করে শেষ করব। ভালো কিছু বলতে কি? ভালো কিছু বলতে কোনো ভালো আকাঙ্ক্ষা বা প্রত্যাশা, যেমন ডেমোক্রেসি নিয়ে কিন্তু অনেক কিছুই হয়, ভালো হয় খারাপ হয়, কিন্তু খারাপের দিকটাই কিন্তু বেশি। যেমন এই ডেমোক্রেসির ফলে কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকেরই কোনো মানে লজিকটা কিন্তু এক্সপ্রেস হয় না অনেক সময়। তো ভোটের ক্ষেত্রেও কিন্তু অনেক কিছু দেখা যায়, অনেক সহিংসতা দেখা যায়। তারপর ডেমোক্রেসি কি আদৌ পুরোপুরি ভাবে রিফ্লেক্টেড হচ্ছে? তাও কিন্তু না। তাহলে কি করব? ডেমোক্রেসি নিয়ে আমাদের প্রত্যাশাটা কি সেই জিনিসটা আমরা সুন্দরভাবে উপস্থাপন করব লাস্ট সেন্টেন্সে, যেটা নিয়ে কিছু হোপ বা অ্যাসপিরেশন এই জিনিসগুলো এক্সপ্রেসড হয় সুন্দরভাবে। তাহলে আমরা স্যাম্পলটা দেখে নিলাম, এবার চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। ওকে, এই স্লাইডে রয়েছে ইউজ অফ লিঙ্কার্স বা কানেক্টরস। আমরা একটা প্যারাগ্রাফ যখন লিখবো তখন কি করব, একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্স কানেক্ট করার জন্য কিছু লিঙ্কার্স বা কানেক্টরস ইউজ করি। লিঙ্কার্স মানে কি? লিঙ্ক করে যেটা। কানেক্টরস মানে কানেক্ট করে। একটা সেন্টেন্সের সাথে পরবর্তী সেন্টেন্স কানেক্ট করার জন্য বেশ কিছু ওয়ার্ডস ইউজ করা হয়, সেগুলোকে আমরা লিঙ্কার্স বলি। এগুলো কি আমরা সেটা চিনে নিই, কারণ এই ওয়ার্ড গুলো ইউজ করার ফলে আমরা কি করি, একটা সুন্দর প্যারাগ্রাফ, সুন্দর রাইটিং ডেভেলপ করতে পারি, যেটা একটু ইউনিক শোনায়। যখন আমরা পুরো রাইটিংটা পড়তে থাকি তখন একটু ইউনিক শোনায়, একটু ভ্যারিয়েশন আনে, শুনতে ভালো লাগে বা পড়তে ভালো লাগে। তাহলে দেখে নিই, একটু নোট ডাউন করে নিই যেগুলো আসলে কি কি ওয়ার্ডস গুলো দেখে নিলে তাহলে হচ্ছে আমরা পরবর্তীতে রাইটিং গুলো যখন ডেভেলপ করব লেখার সময় তখন এই জিনিসগুলো মাথায় আসে। কন্ট্রাস্টের ক্ষেত্রে কি হবে? কন্ট্রাস্টের ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি, ইনস্পাইট অফ বা ডিসপাইট মানে সত্ত্বেও, তা সত্ত্বেও। অলদো, ইভেন দো মানে যদিও। তারপর হাউএভার, নেভারদিলেস, স্টিল, ইয়েট, ইভেন সো, অন দ্য কন্ট্রারি। এই অবলিক দিয়ে যেগুলো লেখা আছে, অবলিক দিয়ে যে
ওয়ার্ডগুলো আছে এগুলোই হচ্ছে আমি একটার বিপরীতে আরেকটা ইউজ করতে পারি, কমপ্লিমেন্টারি একটা আরেকটার। তাহলে হাউএভার মানে তাছাড়া। তারপর অন দ্য ওয়ান হ্যান্ড, অন দ্য আদার হ্যান্ড মানে অন্যদিকে, অপর দিকে। তারপর ইন কন্ট্রাস্ট টু, কন্ট্রারি টু মানে এখানে একটা কন্ট্রাস্ট বোঝাচ্ছে। তারপর whereas মানে যখন বা যদিও, এখানেও কন্ট্রাস্ট বোঝাচ্ছে। এটা অনেকটা ওই কন্ট্রাস্ট টু আর কন্ট্রারি টু এর মতোই। এবার চলে আসি পরবর্তী স্লাইডে। ওকে, এটাও হচ্ছে ইউজ অফ লিঙ্কার্স অর কানেক্টরস এর কন্টিনিউয়েশন। রিজন অ্যান্ড ক্লজ যখন আমরা দিব, সরি, রিজন অ্যান্ড কজ, নট ক্লজ। তাহলে রিজন অ্যান্ড কজ মানে এখানে কিছু কারণ দর্শানোর ব্যাপার রয়েছে। এই কারণ যখন চলে আসে তখন কিন্তু আমরা বিকজটা অনেক বেশি ইউজ করি। যখন বারবার বিকজ ইউজ করা হয় তখন কিন্তু একটা একঘেয়েমি চলে আসে। তো তাহলে তার বদলে আমরা কি ইউজ করতে পারি? অ্যাজ, সিন্স, সিইং দ্যাট, তারপর বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, ওয়িং টু, ডিউ টু, এগুলো সবই হচ্ছে বিকজ এর পরিপূরক। তারপর পারপাস, কোনো উদ্দেশ্য যখন বুঝাবো তখন কি ইউজ করব? ইন অর্ডার টু, সো অ্যাজ টু, ইন অর্ডার দ্যাট, সো দ্যাট মানে শর্তে, এটা করব কিন্তু এই শর্তে করব। এরকম যখন কোনো কিছু বোঝায়, কোনো উদ্দেশ্য, পারপাস, তখন এই ওয়ার্ডগুলো ইউজ হবে। তারপর কনসিকুয়েন্স বা রেজাল্ট, মানে যখন রেজাল্ট বুঝাবো তখন আমরা একটা কথা খুব বেশি ইউজ করি, অ্যাজ আ রেজাল্ট বা দেয়ারফোর। এটাতে একটু ভ্যারিয়েশন আনার জন্য আমরা কনসিকুয়েন্টলি ইউজ করতে পারি, অ্যাজ আ কনসিকুয়েন্স ইউজ করতে পারি, যার একই মিনিং। এবার চলে যাই পরবর্তী স্লাইডে। এখানে দেখতে পাচ্ছি অ্যাডিশন, যখন কোনো কিছু যোগ করা বোঝাচ্ছে, মানে আগের কথার সাথে আমি আরো কিছু কথা যোগ করছি, সেরকম বোঝালে মোর ওভার, ফার্দার মোর, ইন অ্যাডিশন, বিসাইডস, হোয়াটস মোর, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন টু, বিসাইডস, এগুলো ইউজ করব, যেটার মাধ্যমে বোঝাচ্ছে অধিকন্তু, মানে আরো বেশি কিছু বোঝাচ্ছে। আগে আমি যেই টপিকটা নিয়ে কথা বলেছি তার থেকে আরেকটু বেশি কিছু বোঝাচ্ছে, আগের সেন্টেন্সের থেকে আরো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছি, তখন বোঝাচ্ছে। এক্সাম্পলিফিকেশন মানে এখানে এক্সাম্পল যখন আমি দেই, কোনো একটা প্যারাগ্রাফে যখন এক্সাম্পল দিব তখন ফর এক্সাম্পল আমরা কিন্তু সবাই ইউজ করি, তার বদলে ফর ইনস্ট্যান্স যদি লিখি একটু ভ্যারিয়েশন চলে আসে, পড়তেও ভালো লাগে। এবার পরবর্তী স্লাইড দেখে নেই। টুলস, এখানে যে টুলস গুলোর কথা বলা হয়েছে, রিডিং, লিসনিং, রাইটিং, এনরিচিং ভোকাবুলারির কথা লেখা হয়েছে। এই টুলস গুলো বলতে না, এখানে এটা হচ্ছে কোনো মুখস্থ করার বিষয় না, বা এটা কোনো রুলস না। টুলস বলতে এটা আমি বোঝাচ্ছি যে এই যে রাইটিং স্কিলটা ডেভেলপ করার জন্য আমার কি কি টুলস দরকার, কিসের মাধ্যমে আমি রাইটিং স্কিলটা ডেভেলপ করতে পারবো। ফার্স্টে হচ্ছে রিডিং, মানে আমাকে প্রচুর পড়তে হবে। প্রচুর যখন পড়বো তখন কিন্তু অটোমেটিক্যালি আমার কোনো পার্টিকুলার টপিক দিয়ে দিলে আমার মাথার মধ্যে অনেক ইনফরমেশন চলে আসবে, কারণ আমি ওই যে পড়েছি। পড়ার জন্য আগে থেকে যখন অনেক ইনফরমেশন থেকে যায় তখন আমার জন্য একটা নতুন পিস অফ রাইটিং ডেভেলপ করাটা অনেক ইজি হয়ে যায়, কারণ অনেক তথ্য আমার মাথায় অলরেডি আছে। লিসেনিং, আমি যখন অনেক শুনবো তখনও কিন্তু আমার মধ্যে ফ্লুয়েন্সিটা চলে আসে, এবং অ্যাট দ্য সেম টাইম অনেক অ্যাডিশনাল ইনফরমেশনও আসে। রাইটিং, প্রচুর প্রচুর লিখতে হবে। কিভাবে লিখতে হবে? সাপোজ একটা টপিক, নিজেই আমি টপিক দিব যে আমি এটা নিয়ে একটা রাইটিং ডেভেলপ করব। তারপর সেই টপিকটা নিয়ে আমার মাথায় যত চিন্তা ভাবনা আসে সেগুলো এলোমেলো ভাবে আসুক, কোনো সমস্যা নেই। আমি সেটাকে কি করব, একটা পিস অফ পেপারে বুলেট পয়েন্টস দিয়ে ওই এলোমেলো চিন্তা ভাবনাগুলোকে জাস্ট রাফলি লিখবো, জাস্ট এক দুই ওয়ার্ডে লিখবো, যাতে আমি ওই টপিকগুলো ভুলে না যাই আবার রাইটিংটা যখন লিখবো তখন। তারপর কি করব, ওই বুলেট পয়েন্টস গুলো কি গুছাবো, যে কোনটার পরে কোনটা লিখলে
রাইটিংটার সুন্দর হবে, একটা সিকোয়েন্স অনুযায়ী একটা সুন্দর রাইটিং ডেভেলপ হবে। সেটা তো হলো, কিন্তু যদি আমার ভোকাবুলারি এনরিচ না হয়, আমি কি তাহলে একটা সুন্দর রাইটিং ডেভেলপ করতে পারবো? তা কিন্তু না। যেমন আমি একটু আগেই যখন ইউজ অফ কানেক্টর বা লিঙ্কার্স এটা নিয়ে কথা বলছিলাম, তখন কিন্তু বলছিলাম যে এক্সাম্পলিফিকেশন বা উদাহরণ দেওয়ার সময় অ্যাজ আ রেজাল্ট বা অ্যাজ আ রেজাল্ট না, ফর এক্সাম্পল, এটা আমরা সবাই ইউজ করি। তাহলে আমার যদি ভোকাবুলারি এনরিচড না হয়, আমি কি তাহলে ফর ইনস্ট্যান্স কথাটা লিখতে পারবো? তা কিন্তু না। কারণ আমার পিস অফ রাইটিংটা ইউনিক হওয়ার জন্য, সবার থেকে আলাদা হওয়ার জন্য, শ্রুতিমধুর হওয়ার জন্য, পাঠক যে আমার রাইটিংটা পড়ছে তাকে অ্যাট্রাক্টেড করার জন্য একটু ইউনিক, একটু অন্যরকম করে তো ডেভেলপ করতেই হবে আমার রাইটিংটাকে। সেজন্য ভোকাবুলারি এনরিচমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর ভোকাবুলারি এনরিচ কিভাবে করব? সেটার জন্য তো ফ্ল্যাশ কার্ডস রয়েছে, নিমোনিক্স দিয়ে আমরা মনে রাখতে পারি। তাহলে কি হবে? আমরা কিন্তু খুব ইজিলি ভোকাবুলারি গুলো মনে রাখতে পারবো। লাস্ট অফ অল, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর ভোকাবুলারি পড়তে হবে নিমোনিক্স দিয়ে। পড়ার সাথে সাথে আমি নিজেকে নিজের টপিক দিয়ে একটা রাইটিং ডেভেলপ করে ফেলব। সো আমাদের ভোকাবুলারি জানা, রাইটিং, লিসনিং, রিডিং সবগুলো যদি আমরা একত্রে কম্বাইন করে ফেলি, তাহলেই কিন্তু আমি একটা পারফেক্ট রাইটিং স্কিল ডেভেলপ করতে পারবো, এবং তার ফলশ্রুতিতে আমরা একটা সুন্দর রাইটিং উপহার দিতে পারবো পাঠককে। আর যদি পাঠককে দিতে পারি, তাহলে আমাদের পাঠককে টিচার্সটা অবভিয়াসলি আমাদেরকে ভালো নাম্বার দিবে। আমি এই আজকের ভিডিওটাতে রাইটিং সম্পর্কে মোটামুটি কিছু টিপস দেওয়ার চেষ্টা করেছি, এবং আশা করি এই টিপসগুলো তোমাদের সবার অনেক কাজে লাগবে। এবং এরপরও কারো যদি বাড়তি আরো কিছু বিষয়ে ইনফরমেশন জানতে হয়, তাহলে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবে, এবং এই ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে। সেটা দেখে নিলেই আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না রাইটিং পার্ট নিয়ে। So that's all for today. Thank you so much for watching our video.